সম্পাদক বা সেক্রেটারি স্যার নিকুঞ্জ বরা মহাশয়, তিনি এই করিমগঞ্জেরই কিছুদিন আগে সিজিএম ছিলেন, বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, বর্তমানে ট্রান্সফার হয়ে ডিএলএস এর সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়েছেন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের দিনটি হলো 19 নভেম্বর। সেই 19 নভেম্বর এভরি ইয়ার সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনস এর স্বীকৃত ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ, মানে পুরো নামটা হলো, আমাদের স্যার সেক্রেটারি স্যার ইতিমধ্যে অনেক কিছুই বলে গেছেন, তাই আমি সবকিছু বিস্তারিত বলবো না, সংক্ষেপে সংক্ষেপে আমি সব বিষয়গুলো কভার করার চেষ্টা করব। যে প্রথমত চাইল্ডের রাইট কি, বাচ্চাদের বা শিশুদের অধিকার কি, কি কি অধিকার শিশুদের আছে, সেটা মানবাধিকারের সঙ্গে বা হিউম্যান রাইটস এর সঙ্গে সম্পর্কযুক্ত। বাচ্চারাও চাইল্ডও, কারা চাইল্ড? মূলত বিলো 18, যারা 18 বছরের নিচে তাদেরকে চাইল্ড ধরা হয়, এবং কিছু ক্ষেত্রে যারা 14 বছরের নিচে তাদেরকে চাইল্ড ধরা হয়। স্যার বলেছেন বিভিন্নভাবে চাইল্ড বলতে আলাদা 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 আইনে আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু ইউনাইটেড নেশনস এর যেটা, সেটাতে 18 বছরের নিচের সবাইকে চাইল্ড ধরেই এই কনভেনশন বা এই ডেটা করা হচ্ছে। আমরা সবাই জানি যে ভারতের একটা সংবিধান আছে এবং আইন আছে। স্যার বলেছেন প্রত্যেকটা দেশের এরকম সংবিধান থাকে, আইন থাকে, সেগুলা সেই দেশের মানুষ মানতে বাধ্য। সেটা কারণ আমাদের রাষ্ট্রগুলা থাকে সভারেন, মানে স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইউনাইটেড নেশনস সেরকম কোনো রাষ্ট্র নয়। অনেকগুলা আমাদের ছাত্রছাত্রীরা সবাই জানো যে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ কোনো একটা রাষ্ট্র নয়, অনেকগুলা সারা পৃথিবীর সবগুলো রাষ্ট্রের একটা সংগঠন। তাই ইউনাইটেড নেশনসে কোনো আইন বানায় না, ইউনাইটেড নেশনসে কিছু রিজলিউশন লয়, সেগুলাকে বলে কনভেনশন। কিছু কনভেনশন পাস করে এবং তাদের সিগনেটরি যে দেশগুলা, সেই দেশগুলা সেটা মেনে চলে। যেমন ফর এক্সাম্পল এই যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ বা ফর চাইল্ড রাইটস 1989 হয়েছে, সেটা মোস্টলি অ্যাকনলেজড। পৃথিবীর বেশিরভাগ, প্রায় সব রাষ্ট্র এটা স্বীকার করেছে, এটা অ্যাকসেপ্ট করেছে। আবার কিছু কিছু ইউনাইটেড নেশনস এর কনভেনশন আছে, অনেক দেশ সেগুলাকে অ্যাকসেপ্ট করেনি, স্বীকার করেনি। কিন্তু ইন্টারন্যাশনালি সেটা হিউম্যান রাইটস হলেও সব দেশ সমান হিউম্যান রাইটস কে রিকগনাইজ করে না, কিছু দেশ বেশি, কিছু দেশ কম। যেমন ফর এক্সাম্পল আমাদের দেশ ভারতবর্ষ ইউনাইটেড নেশনস কনভেনশন অন রিফিউজি, সেটাকে ভারত সরকার স্বীকার করেনি, সিগনেটরি করেনি। ভারতে কোনো রিফিউজি আইনও নেই, সেটা ফরেনার্স হিসাবে ডাইরেক্টলি চলে, মানে শরণার্থী হিসাবে কোনো আইন নেই ভারতবর্ষে। কেউ অন্য দেশ থেকে নির্যাতিত হয়ে আসলে তাদেরকে কি করতে হবে সেরকম কোনো আলাদা আইন ভারতে নেই। এরকম, তার মানে সেই রিফিউজি কনভেনশনকে ভারত সরকার সাইন করেনি। সেটা আমি বুঝালাম দুইটা কারণে। একটা হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু আইন আছে আমরা বলি, সেটা আসলে আইন নয়, কিছু কনভেনশন, যেটা যখন একটা দেশ স্বীকার করে তখন সেই দেশ সেটার সঙ্গে মিল রেখে নিজের দেশে একটা আইন বানাতে হয়। তাই চাইল্ডের ক্ষেত্রে ভারত সরকারও স্বীকৃতি দিয়েছে, পৃথিবীর প্রায় সব দেশই সেই চাইল্ড রাইটকে স্বীকৃতি দিয়েছে। সেই ইউনাইটেড নেশনস কনভেনশনের মতে 18 বছর না হলে সবাইকেই চাইল্ড ধরা হয়, এবং তাদের অধিকার, কতগুলা অধিকার আমি সংক্ষেপে বলে দিই। প্রথমত রাইট টু সার্ভাইভেল। রাইট টু সার্ভাইভেল মানে কি? সার্ভাইভেল মানে বেঁচে থাকা, বেঁচে থাকার অধিকার। আমাদের সংবিধানেও আছে রাইট টু লাইফ। বেঁচে থাকার অধিকার বলতে এখানে একটা সার্ভাইভেল যদিও ওয়ার্ড ইউজ হয়েছে, কিন্তু সার্ভাইভ করে শুধুমাত্র ভাত খেয়ে বা কোনো কিছু খেয়ে মানুষ সার্ভাইভ করতে পারে না। পশুরা কিছু খেলেই সার্ভাইভ করতে পারে, ওদের পরিবেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, ওরা নিজে নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলে। কিন্তু মানুষের ব্রেন ডেভেলপ, মানুষ পরিবেশের সঙ্গে নিজেকে যেমন বদলায়, নিজে নিজের মতো করে পরিবেশকেও বদলায়। যেমন আমরা এই বিল্ডিং এ বসে বানিয়েছি, এই বিল্ডিংটা মানুষ বানিয়েছে, অন্য কোনো পশু এরকম বিল্ডিং বানাতে পারে না। তাই আমরা আমাদের এই পরিবেশকে
যখন আমরাও পারতাম না তখন আমরা গুহা খুঁজে খুঁজে কোথায় ভালো জায়গা আছে আমরা থাকতাম। এখন আমাদের অধিকার জন্মেছে, আমাদের ব্রেন ডেভেলপ হয়েছে, আমরা নিজের পরিবেশকেও বদলাচ্ছি, সেটা কোনো কোনো সময় খারাপও হচ্ছে। এবং সেই ক্ষেত্রে মানুষ যখন বাঁচতে হয় তার জন্য তার এন্টারটেইনমেন্ট, তার ডিগনিটি, তার কাজ করা না করা, রেস্ট, ঘুম, তার সমস্ত কিছু নিয়ে একজন মানুষ বাঁচতে হয়। সেটাকে বাঁচা বলে, সেটাকে জীবন ধারণ করা নয়। জীবন ধারণ মানে জাস্ট খেয়ে নিলেই মানুষ মরবে না, বেঁচে থাকবে। তাই সেই অধিকারগুলো জানতে হয়। রাইট টু লাইফ মানে ইনক্লুডস মেনি থিংস। রাইট টু লাইফ উইথ ডিগনিটি, সসম্মানে বেঁচে থাকা। অসম্মান নিয়ে কেউ আমাকে বাদ দিল আর সকাল বিকাল গালি দিল, লাত দিল, কাজ করালো, সেটাকে বেঁচে থাকা বলে না, সেটাকে কোনো মতে জীবিত থাকা বলা যায়। তাই রাইট টু লাইফ হলো চাইল্ডের রাইট, সেটা সবার রাইট এবং চাইল্ডেরও রাইট। রাইট টু লাইফ। রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন, প্রত্যেক চাইল্ডের রাইট টু এডুকেশন আছে। আমাদের দেশেও আপ টু 14 ইয়ার্স রাইট টু লাইফ, রাইট টু এডুকেশন সরকার আইন বানিয়ে স্বীকার করেছে। আপ টু 14 ইয়ার্স, আপ টু 18 ইয়ার্স আমাদের সরকারও স্বীকার করেনি। আপ টু 14 ইয়ার্স মানে আপ টু ক্লাস 8 প্রত্যেকটা বাচ্চা যে পড়তে চায়, মানে ওর মা বাবা পড়াতে বাধ্য, স্কুলে দিতে যদি না দেন ওর মা বাবা, সেটা ওর মা বাবার জন্য পানিশেবল। স্কুলে না দিয়ে অন্য কোনো কাজ করাতে পারবেন না, এমনকি ঘরেও আটকে রাখতে পারবেন না। প্রত্যেকটা বাচ্চার অধিকার আছে, স্কুলে যাবে, পড়াশোনা শিখবে, আপ টু ক্লাস 8 অন্তত পক্ষে। এবং সরকারের দায়িত্ব তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থা দেবে। যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ স্কুলে মিড ডে মিলও পাবে, সরকারি স্কুলে মিড ডে মিলও পাবে, বই, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, ড্রেস, সবকিছু সরকার থেকে দেওয়া হবে। এবং সেই রাইট হলো তার বাড়ির থেকে এলপি স্কুল হলে 1 কিলোমিটারের মধ্যে স্কুল থাকতে হবে, আর এলপি স্কুল বেরোলে এমই স্কুলের ক্ষেত্রে বা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে স্কুল থাকতে হবে। তার বাড়ির থেকে 5 কিলোমিটারের দূরে স্কুল আছে আর সরকার বললো সেখানে গিয়ে পড়া হবে না, তার বাড়ির থেকে 5 কিলোমিটারের ভিতরে একটা স্কুল পাওয়া তার অধিকার। সেটা হলো রাইট টু এডুকেশন। দেন প্রোটেকশন, প্রোটেকশন মানে সেই বাচ্চাকে, বাচ্চা ন্যাচারালি দুর্বল থাকে, চাইল্ড বা শিশু দুর্বল থাকে, আমাদের মতো সবল নয়, মানসিকভাবে, শারীরিকভাবে সব দিকেই দুর্বল থাকে। তাদেরকে রক্ষা করার অধিকার, তাদের রক্ষা করার অধিকার বিশেষ অধিকার। কেউ যাকে তাদেরকে, তাদের প্রতি কোনো অন্যায় আচরণ, মারপিট, যেগুলো কিছু না হয় সেটার থেকে তারা প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করতে নাও পারতে পারে, কারণ তারা শিশু, এখনো সব নিজেকে রক্ষা করার ক্ষমতা তাদের অর্জিত হয়নি। আমরা সবাই নিজেকে রক্ষা করি। আমরা এটাও জানি যে সেলফ ডিফেন্স, আত্মরক্ষার জন্য অন্যকে মেরে ফেললাম, এরকম কিন্তু নয়। সেই বাচ্চাদের নিজেকে রক্ষা করার ক্ষমতাও কম থাকে। আমাকে কেউ মারতে আসলে আমি বাঁচার চেষ্টা করব, অন্তত পক্ষে ঘুরিয়ে ওকে মারবো না, কিন্তু যতটুক দরকার ততটুক চেষ্টা করব। লাঠি দিয়ে মারতে আসলে আমি লাঠিকে ধরবো, দা দিয়ে মারতে আসলে আমি পালাবো বা কিছু একটা নিয়ে ডিল মারবো যাতে ও পড়ে যায়, মারতে না পারে, কিছুটা একটা প্রোটেকশনের চেষ্টা করব। বাচ্চারাও করবে। কিন্তু বাচ্চাদের যেহেতু ক্ষমতা কম, ওরা মানসিক, শারীরিক ভাবে, বুদ্ধিমত্তা সব দিক দিয়ে তাদের বিশেষ প্রোটেকশন লাগে, এবং আইনি প্রোটেকশন সব মানুষেরই লাগে। আমরা নিজে আইন হাতে তুলে নিতে পারি না, কিন্তু বাচ্চাদের প্রোটেকশনের অধিকার বেশি, আরো বেশি লাগে। তাদের জন্য চাইল্ড প্রোটেকশন অফিসার নিয়োগ করা আছে প্রত্যেক জেলায়, চাইল্ড হেল্পলাইন আছে, ওরা এখানে উপস্থিত আছেন, কোঅর্ডিনেটর চাইল্ড হেল্পলাইনের, চাইল্ড প্রোটেকশন ইউনিটের, ওরা সংক্ষেপে কিছু বলবেন ওদের হেল্পলাইন সম্পর্কে। তাই বাচ্চাদের প্রোটেকশনের অধিকার, যে যদি কোনো ঘটনা সম্মুখীন হতে হয় ইমিডিয়েট যাতে প্রোটেকশন পায়, সেই অধিকারও বাচ্চাদের অধিকার। তো পার্টিসিপেশন, আরেকটা পার্টিসিপেশন, সবকিছুতে পার্টিসিপেশন করার অধিকার আছে। এখানে একটা অনুষ্ঠান হলো এবং বলা হলো সবাই পার্টিসিপেট করবে, কিন্তু কিছু কিছু বাচ্চাকে ওরা চাইলো আমার নাম দেও, কিন্তু দেওয়া হলো না, না তোমার নাম দেওয়া যাবে না, এরকম হবে না। ওদেরও রাইট টু ইকুয়ালিটি আছে, সবকিছুতে সামাজিক অনুষ্ঠানে পার্টিসিপেট করার অধিকার আছে সব বাচ্চাদের। তারপরে আছে ডেভেলপমেন্ট, মানে ওদের উন্নয়নের অধিকার, যে কোনো ধরনের মানসিক, শারীরিক এবং পরিবেশগত ডেভেলপমেন্টের রাইট আছে। হেলথ রাইট আছে, ওদের চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার আছে। তারপর আইডেন্টিটি, নিজের পরিচয় দিয়ে বেঁচে থাকার অধিকার আছে, পরিচয় গোপন করে যাতে
বেঁচে থাকতে না হয় আমি অমুক, অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুক জায়গায় আমার বাড়ি, আমি অমুক, আমার আইডেন্টিটিটাকে যাতে গোপন করতে না হয় সেই অধিকারও ওদের আছে। এবং নন ডিসক্রিমিনেশন, রাইট টু এক্সপ্রেশন আছে, যে কোনো কথা বলার, ফ্রিলি কথা বলার অধিকার, নির্ভয়ে চলার, নির্ভয়ে কথা বলার অধিকার আছে। আমি কোনো কথা বলতে কেন ভয়, যদি এই কথা বললে এই হয় সেই হয়, এরকম ভয়ে চাপের মুখে যাতে না থাকতে হয়, ফ্রিলি কথা বলার অধিকার, রাইট টু এক্সপ্রেশন, সেটা বড়দেরও আছে, বাচ্চাদেরও আছে। তারপরে নন ডিসক্রিমিনেশন, পার্সিয়ালিটি করার বিরুদ্ধে অধিকার, যেটা ইতিমধ্যে আমি বললাম, কেউ কাউকে বৈষম্য করতে পারবে না, ডিসক্রিমিনেট করতে পারবে না, একজনকে বেশি প্রেফারেন্স অন্যজনকে কম প্রেফারেন্স দিতে পারবে না, এটার অধিকার বাচ্চাদের আছে। এন্ড এ সেফ এনভায়রনমেন্ট, এবং একটা সুস্থ পরিবেশ বাচ্চাদের অধিকার আছে, একটা সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার বাচ্চাদের আছে। এখন হলো সেই অধিকারগুলা যদি বঞ্চিত হয় তাহলে সেই বাচ্চারা কি করবে? সেই অধিকারগুলা যদি বঞ্চিত হয় তাহলে চাইল্ড হেল্পলাইনে ফোন করবে, বা পুলিশ হেল্পলাইনে ফোন করবে, বা লিগ্যাল সার্ভিস অথরিটির হেল্পলাইনে ফোন করবে, এবং তার জন্য যে যে সুবিধা পাওয়ার সমস্ত সুবিধা পাবে। এখন কথা হলো, চাইল্ডরা কোনো অনেক কিছুই জানে না। যেমন আমাদের পরিবারেও ইউনাইটেড নেশনসের হিসাব মতে প্রত্যেক 4টা বা 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অ্যাবিউজের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার হয়, সেক্সুয়াল অফেন্স বাড়িতে, এবং এগুলা সবই হয় রাস্তাঘাটে নয়, বাড়িতে আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, রিলেটিভস বা নেইবার, এইসব মানুষ থেকে হয়। এবং প্রায় সবাই, 2-4 জন বাদ দিয়ে প্রায় সবাই এগুলা শিকার, মানে খুলে বলে না, অভিযোগ করে না, কেউ হয়তো মাকে বলে, মা বললো আচ্ছা বাদ দাও, এরকম করে করে চাপা পড়ে যায়, শাস্তি পায় না। সেই হিসাব করলে যদি সেই ইউনাইটেড নেশনসের কথা সত্য হয়, প্রত্যেক 100 জন মানুষের মধ্যে, 100 জন মহিলা বাচ্চার, মেয়ে বাচ্চার মধ্যে 20 থেকে 30 জন আমাদের এত অঞ্চলে হওয়ার কথা। সব জায়গায় সমান হবে না, কোনো দেশে বেশি হবে, কোনো দেশে কম হবে, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম হবে। কিন্তু অনেক বাচ্চারা আছে আত্মীয় স্বজনের বাড়িতে থেকে পড়াশোনা করে, অনেক বাচ্চারা আছে ওর মা বাবা নেই, বা মা বাবা ডাইভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, অন্যের ঘরে থাকে। কেউ নিজের বাবা না হলেও ওর মানে সম্পর্কে কাকা, মামা, আত্মীয়, এরকম নয় যে শুধুমাত্র কিছু লোক আছে যে লোকগুলা অপরাধী, কারোর পিছনে কিন্তু অপরাধের কোনো সিল নেই। আমার পিছনেও এরকম কোনো সিল নেই যে আমি ভালো মানুষ। তাই বাচ্চারা সব সময় সব থেকে সতর্ক থাকতে হয়, কে কি রকম কথা বলছে, কে কিভাবে তাকাচ্ছে, কে কিভাবে টাচ করছে। বাচ্চাদেরকে তো টাচ করার কোনো দরকারই নেই, বিশেষ করে মহিলাদেরকে টাচ করে অপরিচিত পরিচিত লোক সব সময় এসে এসে টাচ করছে। এ ধরনের লোককে বা এ ধরনের কেউ অ্যাভয়েড করতে হবে, না বলতে হবে আপনি টাচ করবেন না, কথা বলুন, আপনার কিছু বলার আছে বলুন, সেরকম বলতে হবে, সাহস করে বলতে হবে। যদি সেই লোকটা তবুও করে, এগুলোকে কমপ্লেন করতে হবে। পক্সো আইনে শুধুমাত্র সেক্সুয়াল অফেন্স নয়, কেউ টাচ করে, বাজেভাবে তাকায়, বাজেভাবে কথা বলে, ইঙ্গিত দেয়, বা এরকম কেসেও কিন্তু অপরাধ হয়, মেডিকেল লাগে না, এমনিতেই কেস দিলে বেল পাবে না। এই পক্সো আইনের ক্ষেত্রে এবং ড্রাগসের আইনের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। সাধারণত যদি পুলিশ আমাকে ধরে, যতদিন আদালত আমাকে শাস্তি না দেয় ততদিন আমাকে নির্দোষ ধরা হবে। আমি জেলে থাকলেও আমাকে নির্দোষ ধরা হবে, কেউ আমাকে অপরাধী বলতে পারবে না, আমাকে অভিযুক্ত বলতে হবে। মানে অপরাধের অভিযোগ আছে আমার উপরে, কিন্তু আমি অপরাধী প্রমাণিত হইনি। আদালত ছাড়া কেউ অপরাধী বলতে পারে না। আদালত একবার অপরাধী বলার পর তখন অন্য লোকও অপরাধী বলতে পারবে। কিন্তু পক্সো আইনের ক্ষেত্রে এবং ড্রাগসের এনডিপিএস আইনের ক্ষেত্রে বিষয়টা উল্টো। একবার যদি অভিযোগ লাগে তাইলে যতদিন আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি ততদিন আমাকে অপরাধী ধরা হয়, তাই সহজে বেইল দেওয়া হয় না, জামিন দেওয়া হয় না। এই ধরনের ক্ষেত্রে যে বাচ্চারা যে ভয় পেয়ে কমপ্লেন করবে না তেমন নয়, এরকম কেসের ক্ষেত্রে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং এটা 3 মাস করে বেইলে বেরিয়ে আসবে এরকম কোনো কথা নেই। অপরাধ হিসাবে সেটা 6 মাস, 1 বছর, 2 বছরও জেলে থাকতে পারে, বিচার শেষ হওয়া অবধিও জেলে থাকতে পারে। তারপরে যদি বেরিয়ে আসে তাহলে কোর্ট এমন কন্ডিশন দেবে যে এই এলাকায় ও যেতে পারবে না,
কোনো কথা কোন কিছু করতে পারবে না। যদি করে ভিকটিম প্রোটেকশনের, উইটনেস প্রোটেকশনেরও ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা আছে। তাই বাচ্চাদের আমাদের দেশে সাহস করে অভিযোগ করতে হবে, প্রোটেস্ট করতে হবে এবং বুঝতে হবে কোন ধরনের কথা, কোন ধরনের আচরণ, কোন ধরনের কথাবার্তা স্বাভাবিক নয়। আমরা সবাই শিক্ষক, অশিক্ষক সবাই সাধারণত একরকম কথা বলি। দু চারজন লোক একটু অন্যরকম কথা বলে, একটু অন্যরকম ইঙ্গিত করে কিনারে আসলেই শরীরে টাচ করতে চায়। এরকম ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, একবার দুইবার আপত্তি করতে হবে, তারপর কমপ্লেন করতে হবে থানায়। এমনকি বাড়ির কেউ হলেও হেল্পলাইনে কমপ্লেন করলে তারপরে বাড়িতে থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়ও যদি, বাচ্চাদের কোথায় থাকবে, বাচ্চাদের থাকারও ব্যবস্থা চাইল্ড প্রোটেকশন ইউনিট করে। তাদের স্পেশাল হোম আছে, চিলড্রেন্স হোম আছে, সেখানে নিয়ে রাখারও ব্যবস্থা আছে। যেমন একটা বাচ্চা ওর মামার বাড়িতে থাকে বা চাচার বাড়িতে থাকে বা কাকার বাড়িতে থাকে, সেখানে ওর অ্যাবিউজ হচ্ছে, ও কমপ্লেন করলে থাকবে কোথায়? ওর কোনো বাড়ি নেই, মা বাবা নেই, তাও কোনো অসুবিধা নেই, ওকে থাকার ব্যবস্থা করবে চাইল্ড প্রোটেকশন ইউনিট। চিলড্রেন হোমে পাঠিয়ে রাখা হবে এবং সেখানে তার পড়াশোনা সব দেখা হবে। তাই আজকের দিনের উদ্দেশ্য হলো এইটা। আরেকটা হলো যেটা আমাদের শ্যামল স্যার বাবু বললেন যে সাইবার ক্রাইম। আমরা প্রায় সবাই মোবাইল ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইউজ করি। এই সমস্ত কিছু কিছু লোক আছে ইনবক্সে এসে, কমেন্টে এসে বাজে বাজে কথা বলবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, ভিডিও পাঠাবে, অডিও পাঠাবে, বাজেও পাঠাবে, প্রথমে ভালো পাঠাবে, একটু রেসপন্স দিলেই আরো বেশি বেশি পাঠাবে। এ ধরনের ক্ষেত্রেও ডাইরেক্ট পুলিশে কমপ্লেইন করা যায়। নাম্বার একটা ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে পাঠাবে, এরকমও উদাহরণ আছে। রাস্তাঘাটে অটোয় বা যেতে যেতে কেউ দোকানে গেলে কেউ নাম্বার চাইবে, অপ্রয়োজনে নাম্বার দেওয়ার দরকার নেই। মিছিমিছি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইউজ করার দরকার নেই। পাসওয়ার্ড লাগিয়ে রাখা ভালো, একজনেরটা যাতে আরেকজন ইউজ না করতে পারে। তারপর কিছুদিন পর পর মোবাইল কেউ কেউ হ্যাক করারও কথা হয়। ফেসবুক এগুলা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড রাখতে হয় এবং সেটা কাউকে যাতে না বলা হয়। আর কিছুদিন পর পর মোবাইল অফ করতে হয়, অফ করে অন, সব ব্রাউজার সবগুলা ক্লিয়ার করতে হয়। আর প্রয়োজন ছাড়া এগুলা মাত্রাতিরিক্ত ইউজ করা ঠিকও নয়। সোশ্যাল মিডিয়া থেকে আমরা খুব বেশি কিছু জানতে পারি না, যদিও গুগল থেকে, আমরা ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু জানতে পারি, পৃথিবীর সবকিছুই জানতে পারি। কিন্তু সেই জানাটা যদি আমরা প্রপারলি ইউজ না করি, তাই আমরা মোবাইলটাই ফেলে দেও বলতে পারবো না, কারণ সেটা আজকের দিনে আমাদের লাইফের এসেনশিয়াল। মোবাইল ছাড়া আধা ঘন্টার জন্য আমরা কোথাও যেতে পারি না, আমাদের কাজের সঙ্গেও জড়িত। কিন্তু সেটাকে যাতে আমরা মিসইউজ না করি, মোবাইলটাই যদি আমাকে ইউজ করে ফেলে, সেটা যাতে না হয়, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাও এক ধরনের অ্যাডিকশনের মতো, হ্যাবিট হয়ে গেলে ঘরে বসে থাকলেই শুধু মোবাইলে গেম খেলতে হবে, না হলে সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট করলো দেখতে হবে। এটা আস্তে আস্তে অভ্যাস কমাতে হবে। বাচ্চাদের এরকম অভ্যাস শুরু না করাই ভালো। হয়তো আধা ঘন্টা একদিন দেখলো কেউ, 10 মিনিট দেখলো কি হচ্ছে কি না, কিন্তু কন্টিনিউ খালি একবার দেখলে তারপর আরো 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 দেখার ইচ্ছা হয়, অথচ কোনো সাবস্টেন্স নেই, কোনো কন্টেন্ট নেই। একজনে গুড মর্নিং বলছে, আরেকজনে একটা ফটো দিচ্ছে, আরেকজনে একটা স্টাইল দিচ্ছে, কেউ একটা দুর্ঘটনার ছবি দিচ্ছে। এগুলো আমরা জানলেও কি না জানলেও কি। কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডে অন চাইল্ড অ্যাবিউজ যদি আমরা গুগলে ক্লিক করি, তাহলে আমরা অনেক কিছু ইন্টারন্যাশনাল কনভেনশনে কি লেখা আছে আমরা পেয়ে যাব। আমরা যদি চাইল্ড অ্যাবিউজ লিখে শুধু লিখি কি কি আছে জেনে যাব। আমরা যদি প্রোটেকশন ফ্রম চাইল্ড অ্যাবিউজ এরকম ওয়ার্ড লিখে গুগলে সার্চ করি, আমরা পথ পেয়ে যাব। হাউ টু গেট লিগ্যাল হেল্প এরকম সার্চ করলেও আমরা পেয়ে যাব। তাই কোনটা ইউজ এবং কোনটা মিসইউজ সেটা নিজেকে ঠিক করতে হবে। আমরা শিক্ষিত হচ্ছি মানে নিজেকে পরিচালিত করা, সমাজের জন্য যোগ্য করা এবং নিজেকে প্রোটেকশন করা সবার আগে জরুরি। নিজে প্রোটেকশন হয়ে বড় হওয়ার আগেই নিজেই নিজেকে ডিস্ট্রয় করে দিলে বা এমন সুযোগ করে দিলে যার মাধ্যমে নিজেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, তাহলে আর বড় হয়ে সমাজের জন্য কিছু করার নেই। আর কম বয়সে বিয়ে দিয়ে দিলে, মা বাবা যেমন বিয়ে দেয়, কিছু কিছু ছেলে মেয়ে না বুঝে প্রেম করে একে অন্যকে আমি ভালোবাসি বিয়ে করে ফেললো বা পালিয়ে গেল বা এর পড়াশোনায় মন চলে গেল, এরকম করলে লাইফ কিন্তু অনেক লম্বা। দেয়ার ইজ নো লিমিট, স্কাই ইজ টু হাই। আমাদের লিমিট অনেক কিছু, বড় হয়ে অনেক 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 সব কিছু লাইফের পাবে। কিন্তু এখন সমাজে যেটা বেশি চলছে যে একটা বিবাহিত মহিলা একটা
অ্যাকচুয়ালি বাইগামি একটা অপরাধ। একজন একজন পুরুষের ক্ষেত্রে সেটা ছিল আগে, মহিলাদের ক্ষেত্রে ছিল না, পুরুষের ক্ষেত্রে ছিল। এখন উঠে গেছে যে আরেকজনের স্ত্রী জেনে ওর সঙ্গে যদি সম্পর্ক গড়ে তুলে তাহলে সেটা অপরাধ। এখন সেটা শুধু পুরুষের ক্ষেত্রে বলে সেটা উঠিয়ে দিয়েছে। এখন সেটা কোনো অপরাধ নয়, কিন্তু সেটা ডাইভোর্সের একটা গ্রাউন্ড, সেটা একটা বেআইনি কাজ, কিন্তু অপরাধ নয়। বেআইনি এবং অপরাধ দুটা কিন্তু ডিফারেন্স আছে। একটা হলো সেই অপরাধের জন্য সে ডাইভোর্স পাবে, সে ডাইভোর্স চাইতে পারবে, এবং সেই অপরাধের জন্য সে মেনটেনেন্স পাবে না, খুরাকি পাবে না, কিন্তু সেটার জন্য তাকে জেলে যেতে হবে না যদি এটা কনসেন্টেড হয়। সেটা ভারতের আইন, এবং সেটা মডার্ন দিতে বেসড অন কনসেন্ট। যদি কনসেন্টে প্রাপ্তবয়স্ক দুইজন মানুষের কনসেন্ট থাকে এবং যে কোনো সম্পর্কে জড়ায়, সেক্ষেত্রে সেটাকে আমাদের কনজারভেটিভ সোসাইটিতে আমাদের মানতে একটু কষ্ট হয়, কিন্তু আমাদেরকে সেটা মেনে নিতে হবে। লিগেলি আইনত সেটা অপরাধ নয়। আগে অপরাধ ছিল, আইনত সেটা আগে অপরাধ ছিল, কিন্তু মরালি এখনো আমাদের এতদিন চলে সব জায়গায় মরালি অপরাধ, কিন্তু লিগেলি অপরাধ নয়। মরাল অপরাধ এবং লিগেল অপরাধ দুটা বেশ কম। আইনের ভাষায় সেটা অপরাধ নয়। এটার সমাধান আমাদের হাতে নেই। এটার সমাধান সামাজিকভাবে সম্ভব, এটা লিগেলি সম্ভব না। দুইজন অ্যাডাল্ট মানুষ কি করবে না করবে সেটা ওদের চয়েসের উপর রাষ্ট্র ছেড়ে দিয়েছে। আমাদের পার্সোনাল ফিল্ডে রাষ্ট্রের হস্তক্ষেপ উচিত নয়, সেটা আমাদেরকে দেখতে হবে। সবকিছু আইন বানিয়ে হয় না। সেই পুরুষটা বা সেই মহিলাটা সেই ইয়েটা মানছে না, তার পরিবার থেকে স্ত্রী হোক আর স্বামী হোক একটা অশান্তি ভোগ করছে বা খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, সংসারের প্রবলেম হচ্ছে। এই ইয়েতে আমরা কি করতে পারি? আমরা তো একটু সংস্থাতে আছি, আমরা কি করা যায়? আপনাদের কোনো সাহায্য আইন আছে, সেই ক্ষেত্রে আইন আছে। ওই মহিলাকে ছেড়ে যদি হাজবেন্ড যায় সেক্ষেত্রে আইন আছে। ওই ওর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, ওকে খাওয়া দাওয়া দিচ্ছে না, সেটা খুরাকির কেস হতে পারে, সিআরপিসিতে আইন আছে। সেটা আমাদের লিগ্যাল সিস্টেমে যত কোর্ট আছে, যত রিসোর্সেস আছে কোর্ট এবং পুলিশ মিলিয়ে, তার চেয়ে কয়েক গুণ বেশি কেস আছে। তার ক্যাপাসিটির থেকে কয়েক গুণ বেশি কেস হচ্ছে। এর জন্য লং পেন্ডেন্সি হচ্ছে। কিছু টেকনিক্যাল কারণ ছাড়াও এটা একটা কারণ। আমাদের সেশনস কোর্টে একটা কেস হলে 2 মাস 3 মাস করে নেক্সট ডেট করে, কারণ ডেইলি কিন্তু ওরা কাজ করে 70-80টা কেস। এর বেশি একদিনে সম্ভবই নয়। তাইলে আরো 2-3টা কোর্টের দরকার, সেটা নেই, সেই রিসোর্সের অভাব। থানায় দেখুন যত ক্যাপাসিটি তার অর্ধেক ক্যাপাসিটি নিয়ে এক একটা থানা চলছে। সব কিছুর সমাধান মানে কুইক সম্ভব নয়। এটা একটা টিম ওয়ার্ক, পুলিশ, পাবলিক, জুডিশিয়ারি, সব সিভিল সোসাইটি সব মিলিয়ে একটা করতে হবে। আছে, সেটা আছে। আমি যেটা বলেছি সেটা অন্য। যদি একজন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করছে, তাকে কোনো অপরাধ নয়, কিন্তু অন্য মহিলার সঙ্গে থাকছে বা কিছু, সেক্ষেত্রে কিছু নেই, সেটার জন্য অপরাধ হবে না। কিন্তু বাকি যেটা বললেন সবগুলো অপরাধ, সবগুলোর জন্য মামলা হবে। বাইগামি যেটা, সেটা বলেছি সেটা আগে অপরাধ ছিল, এখন অপরাধ নেই। বাকিগুলো তো অপরাধ ছিল, আছে, কিন্তু সমাধান কুইক নেই। আরেকটা বিষয় যে সংক্ষেপে আমি বলতে চাই যে এটার সঙ্গে সরাসরি জড়িত হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস কি? চাইল্ড রাইটস এর সঙ্গে জড়িত হিউম্যান রাইটস। কারণ চাইল্ড মানুষের যে অধিকার,
এখন ফান্ডামেন্টাল রাইটস আর হিউম্যান রাইটস এর মধ্যে ডিফারেন্স তোমরা নিশ্চয়ই জানো, পার্থক্য। ফান্ডামেন্টাল রাইটস হলো আমাদের সংবিধান যেগুলা দিয়েছে, আর হিউম্যান রাইটস হলো আমি মানুষ হিসাবে আমার যে অধিকার আছে, কে দিল না দিল সেটা পরের কথা। আমি মানুষ হিসাবে জন্মেছি, অতএব আমার কিছু অধিকার আছে এবং সেগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সহ আরো অনেকগুলা হিউম্যান রাইটস কনভেনশন আছে, সেগুলাতে স্বীকৃত। সেই আইনগুলাকে, সেগুলো আইন যদি নাও হয়ে থাকে তবুও সেটা আমাদের অধিকার। সেই হিউম্যান রাইটস গুলো একবার আমি সংক্ষেপে বলে দেই। রাইট টু লাইফ, সেটা আমাদের সংবিধানেও আছে। ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার, সেটাও আমাদের সংবিধানেও আছে। ফ্রিডম অফ রিলিজিয়ন, আমরা ধর্ম পালন এবং না পালন করার অধিকার, ধর্ম নিজ নিজ ব্যক্তিগত, পালন করা এবং না করা নিজের ইচ্ছা। রাইট টু এডুকেশন, এটাও আমাদের সংবিধানেও আছে। রাইট টু ওয়ার্ক, কাজ করার অধিকার, রাইট টু ওয়ার্ক, সেটা আমাদেরও আছে। রাইট টু এ ফেয়ার ট্রায়াল, রাইট টু এ ফেয়ার ট্রায়াল, এই কথাটা আমি এখানে গুরুত্ব দিয়ে বলতে চাই। রাইট টু ফেয়ার ট্রায়াল, ফেয়ার ট্রায়াল কি? সুবিচার পাওয়ার অধিকার। একজন লোক আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে আমি একটা চুরি বা ডাকাতি বা একটা মার্ডার বা কিছু একটা ঘটনা ঘটিয়ে এসেছি, তাহলে আমার অধিকার আছে যে আমাকে ফেয়ার ট্রায়াল হবে, আমার বিচার হবে এবং সেটা ফেয়ার হবে, ফেয়ার এবং ফ্রি বিচার হবে। বিচারের পরে আমাকে দোষী বলা যাবে। এটা রাইট টু ফেয়ার ট্রায়াল, এটাও আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের দেশেও আছে সেটা। রাইট টু হেলথ, রাইট টু এডুকেট স্ট্যান্ডার্ড অফ লিভিং, এডুকেট স্ট্যান্ডার্ড অফ লিভিং, শুধুমাত্র বাঁচলে হবে না, একটা উপযুক্ত সম্মানজনক ভাবে বাঁচার অধিকার আছে। এখন যে পয়েন্টটাতে রাইট টু ফেয়ার ট্রায়ালের প্রশ্নে আমি দুটা কথা খুব গুরুত্বপূর্ণ। কোন জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, সবাই দেখবেন ইমিডিয়েটলি কিছু লোক, আশপাশের লোক সবাই জড়ো হয়ে কে ড্রাইভার, সেই ড্রাইভারকে খুঁজে ধরে মারপিট শুরু করে। কেউ কিন্তু জানতে চায় না অ্যাক্সিডেন্টটা ড্রাইভারের দোষে হলো না যে মানুষটা ধাক্কা খেল ওর দোষে হলো, না কেউ মারা গেল ওর দোষে হলো, না কি মেশিনের কোনো ইঞ্জিন ফেইলার হলো, না কি অ্যাকচুয়াল কারণটা কি, যে মানুষটা ড্রাইভার ওর নাকি মাথায় স্ট্রোক হলো না কি হলো, কেউ কোনো খবর না নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মানেই ড্রাইভার ভুল করেছে। এরকম কিন্তু নয়। এরকমও হতে পারে যে গাড়ির ইঞ্জিনটাই সেই মুহূর্তে কিছু নষ্ট হয়ে গেছে। এমনও হতে পারে সেই লোকটা একদিক তাকাচ্ছিল, অন্যদিক না দিকে হঠাৎ রাস্তায় এসে গেছে, যেটা আসার কথা ছিল না। ড্রাইভার দেখছে সোজা যাচ্ছে, হঠাৎ এরকম টার্ন নিয়ে নিয়েছে, এরকমও হতে পারে। তাই কিন্তু সেটা যাই হোক, যদি ড্রাইভার নেগলিজেন্টলিও মারে, তার জন্য বিচার আছে, কোর্ট আছে, কোর্ট ওকে শাস্তি দেবে। তাকে হাতে নাতে ধরে মারপিট করার কোনো দরকার নেই। এটা হলো ওর রাইট টু ফেয়ার ট্রায়ালের এগেইনস্টে যায়। এটা মব ভায়োলেন্স, সেটা পানিশেবল, সেটা অপরাধ, সেটা আমরা করা উচিত নয়। আরেকটা বিষয় আছে, যদি গ্রামাঞ্চলে কোনো জায়গায় বা শহরেও কোনো চুরকে ধরে নেওয়া যায়, কোনো চুর হয়তো সুপারি গাছে উঠে সুপারি পাচ্ছে, হঠাৎ লোক এসে ধরে ফেললো, ওর পালানোর কোনো রাস্তা নেই, বা চুর হয়তো কোনো দোকানে ঢুকেছে, সবাই ঘিরে ফেলেছে, ধরে নিয়েছে, বা কারোর পকেট থেকে মোবাইল বা টাকা নিতে গেছিল, ধরে নিয়েছে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মারপিট করা হয়। আমাদের ভারতবর্ষের আইনে, এমনকি পৃথিবীর আইনে রাইট এগেইনস্ট টর্চার আছে। কাউকে টর্চার করা যায় না, কাউকে অ্যাসাল্ট করা যায় না, এমনকি পুলিশও পারে না। পুলিশ ততটুকু পারে যদি সেই লোকটা পালিয়ে যায় বা দাঙ্গা সৃষ্টি করে, ওকে আটকানোর জন্য যতটুকু দরকার ততটুকু, নিজেকে বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু শক্তি প্রয়োগের অধিকার আমাদের প্রত্যেকের আছে, সেটা পুলিশেরও আছে। এর বেশি কারণ নেই কাউকে আঘাত করার, মারপিট করার। যদি হাতে নাতেও ধরা হয়, তাহলেও সেটাকে কোর্টে গিয়ে, কোর্টে সাক্ষী দিয়ে বিচার করিয়ে তার শাস্তি দিতে হবে। তার শাস্তি হয়তো 3 বছরের জেল, এই চুরির জন্য হয়তো সুপারি চুরির জেলের শাস্তি 2 বছর বা 3 বছর জেল। কিন্তু মানুষ এমন মারপিট শুরু করলো, ওকে মেরেই ফেললো, যেটা মার্ডার করলেও মানুষের শাস্তি হয় না। তাই এরকম জিনিস এমনও হতে পারে, আমার সঙ্গে ওই লোকটার শত্রুতা, হঠাৎ রাত্রেবেলা আমি পেলাম আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব 3-4 জন আছে, এমন চিৎকার দিয়ে বললাম হাতে নাতে ধরেছি ও চুর, কিন্তু আসলে ও কিছুই করেনি, শত্রুতা আমার আগের। যে মানুষগুলা জড়ো হয়, কেউ কিন্তু সাক্ষী থাকে না, 2-1 জন লাগায়, হয়তো ওরা এই ওর বিরুদ্ধে বদনামটা দিয়ে চলেই গেছে, নিরপরাধ মানুষটাও মার খেতে পারে। এই ধরনের ভায়োলেন্স ঠিক নয়। এই ধরনের আরেকটা বিষয় আমি বলি, যখন কোনো রেপ হয়, মার্ডার হয়, কোনো বড় ঘটনা হয়,
তখন আমাদের সরকার আমাদের এই মানসিকতার সুযোগ নেয়, আমাদের পুলিশও এই সুযোগ নেয়। তখন কি করে, যখন সব মানুষ অসন্তুষ্ট যে এত বড় ঘটনা ঘটলো, পুলিশ কি করছিল, এত বড় ঘটনা ঘটে যায়, এত ছোট বাচ্চাকে রেপ হয়ে গেল, এত মার্ডার হয়ে গেল, তখন পুলিশ করে কি একজন দুজন আসামিকে ধরে তাদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলে দেয়। আর এমন স্টোরি বানায় যে ও পালাতে গেছিল আর গুলি করেছে, মেরে গেছে। কোন সময় বলে পুকুরে ডুবে মরে গেছে, কোন সময় বলে ও লাফ দিয়ে গাড়ি থেকে নেমেছিল আর আমাদের পুলিশেরই সেকেন্ড গাড়ি এসে ওর উপর দিয়ে চলে গেল। এরকম জিনিস আসামে, ইউপিতে আরো বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সেটা কিন্তু মারাত্মক অপরাধ। যখন রাষ্ট্র নিজের থেকে সেই অপরাধ করে আর আমাদের লোক আমরা হাততালি দেই, আমরা বলি বাহ, কুইক জাস্টিসের নামে যা হয় তা অ্যাকচুয়ালি ইনজাস্টিস থেকেও আরো মারাত্মক। সেটা আরো বড় বড় ক্রাইম হয়, মোস্ট অর্গানাইজড ওয়েতে ওরা করে। তো ওরা যদি পুলিশ নামও হয় এবং এরকম ঘটনা ঘটায়, তাদেরকে, আমি পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু আমি বলতে বাধ্য, মোস্ট অর্গানাইজড ক্রিমিনালের কাজ করা হয়ে যায়, যেই করুক সেটা। তাই এই মব ভায়োলেন্সকেও আমরা সতর্ক দেখতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। কোনো ঘটনা ঘটলেই ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া কোনো অবস্থায় উচিত নয়। সে যত বড়ই অপরাধী হোক আর যত বড় ঘটনাই হোক, আমরা আইনের উপর আস্থা রাখা উচিত। অপরাধীকে আমরা অবশ্যই ধরতে হবে, আটকে রাখতে হবে এবং ইমিডিয়েটলি নিয়ারেস্ট পুলিশের কাছে পৌঁছাতে হবে। যে কোনো মানুষের রাইট টু অ্যারেস্ট আছে। আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি, যে কোনো লোককে আমি অ্যারেস্ট করতে পারি, আপনিও আমাকে বা যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারেন, যদি সেই লোকটা অপরাধ করতে সঙ্গে সঙ্গে দেখা যায় বা সেই অপরাধী লোকটাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এরকম পত্রিকায় বেরিয়েছে, পাওয়া যায়, তাহলে আটকে রাখা যায়। কিন্তু কথা হলো ইমিডিয়েটলি পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব, সময় নষ্ট না করে। সেই অধিকার, রাইট টু অ্যারেস্ট, শুধু পুলিশের অধিকার নয়, যে কোনো পাবলিক অ্যারেস্ট করতে পারে, কিন্তু সেই লোকটা অপরাধী হতে হবে বা অন্তত পক্ষে সাসপেক্টেড অপরাধী হতে হবে এবং ইমিডিয়েটলি পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এইগুলা বলে আমি আর বেশি কিছু বলবো না। আর একটা সংক্ষেপে বলি, বর্তমানে স্যার যেটা বলেছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে ভারতবর্ষের লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেম একটা চালু হয়েছে। প্রত্যেক জেলায় 10 জন করে অ্যাডভোকেট আছে, তাদেরকে সরকার থেকে ডিএলএসএ মারফত টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয় এবং তাদের কাজ হলো যে সমস্ত লোকের কোনো উকিল নিয়োগ করার ক্ষমতা নেই, সেই লোকদের বিনামূল্যে সমস্ত আইনি সুবিধা দেওয়া, তার বেল নেওয়ার থেকে শুরু করে পুলিশ রিমান্ডের আপত্তি করা, তাকে মানে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করা, তার পক্ষে যতটুকু করা যায়। একজন উকিল টাকার বিনিময়ে যে কাজ করে, সমস্ত কাজ বিনা টাকায় সেই লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেম করবে। কোনো খরচ দিতে হবে না, কোনো জেরক্সের খরচও দিতে হবে না, শুধুমাত্র বলতে হবে কারা কারা সেই অধিকার পায়। এটা জেনে রাখা ভালো। যে কোনো চাইল্ড ধনী হোক গরিব হোক কোনো কথা নেই, যে কোনো চাইল্ড সেই অধিকার পায়। যে কোনো মহিলা এমনকি চাকরিজীবী মহিলাও সেই অধিকার পায়। যে কোনো এসসি এসটির মানুষ, যে কোনো ভিকটিম অফ ডিজাস্টার ভিকটিম, বন্যা, ভূমিকম্প, এগুলায় ঘর জ্বলা, এগুলায় যদি কোনো মানুষ ভিকটিম হয়। আর আমাদের আসামে যে কোনো মানুষ যার পারিবারিক আয় মানে ইনকাম 3 লক্ষ টাকার কম, বর্তমানে আগে 1 লক্ষ আছিল, এটা বেড়ে এখন 3 লক্ষ। 3 লক্ষ টাকার কম যদি পারিবারিক আয় থাকে, মানে রেশন কার্ড যদি কেউ থাকে তাহলেও হবে, বা ইনকাম সার্টিফিকেট দেখালে হবে। এসসি এসটি হলে এসসি এসটি সার্টিফিকেট দেখালে হবে, মহিলা হলে কিছু দেখাতে হবে না, শিশু হলে শুধু বার্থের একটা প্রুফ দেখালে হবে, বেশি শিশু হলে দেখেই বোঝা যায়, কিছু লাগবে না। এই ধরনের সবার জন্য। আর যে কোনো মানুষকে যেই মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করবে, সে ধনী হোক গরিব হোক, যখনই কাস্টডিতে চলে যাবে তখনই, এবং মেন্টালি ইল পারসন, এদেরও ফ্রি লিগ্যাল এইড পাওয়ার অধিকার আছে। আর যে কোনো মানুষকে পুলিশ যদি অ্যারেস্ট করে নেয়, আমার পকেটে যদি টাকাও থাকে, আমি অ্যারেস্ট হলে আমার সেই টাকাকেও আমি ব্যবহার করতে পারবো না, আমার ফোন, এটিএম কিছুই ব্যবহার করতে পারবো না, কারণ আমি আরেকজনের কাস্টডিতে। তখনও আমার ফ্রি লিগ্যাল এইড পাওয়ার অধিকার আছে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি যোগাযোগ করতে পারবো না আমার উকিল, তাই আমার সেই অধিকার আছে। সেটা পাওয়ার জন্য থানায় অ্যারেস্ট করলে থানাকে বলতে হবে আমাকে লিগ্যাল এইড কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, বা আত্মীয় স্বজনকে বলতে হবে 15100 একটা ন্যাশনাল হেল্পলাইন।
এটা IBRS প্রথমে থাকবে, বলবে কি কারণে কেন, প্রেস 1 প্রেস 2 এরকম করে অপশন দেবে। দিয়ে হয়তো আপনারা ভাববেন এটা তো দিল্লিতে আছে হেল্পলাইন, এটা নয়। আমরা করিমগঞ্জের যে 10 জন আছি, আমাদের নাম, অ্যাড্রেস, ইমেইল, মোবাইল নাম্বার সব ওই পোর্টালে আছে। যখনই ফোন করা হবে করিমগঞ্জ থেকে, কোন থানা থেকে, কি কেস বা কি বিষয়, সঙ্গে সঙ্গে আমাদের ফোন নাম্বার, আপনাদেরকে হয়তো ফোন নাম্বার দেওয়া হবে না, এরকম এখনো একটাও আসেনি আমাদের বাই ফোন, সব অফলাইন আসছে। তো সেরকম একটা আমাদের কাছে কন্ট্যাক্ট এসে যাবে। আমরা তখন সেই মানুষটাকে যদি ফকিরা বাজারে অ্যারেস্ট করে আর বিকালবেলা কোর্টে নেওয়া হয়, কোর্টে নেওয়ার আগেই যদি এই নাম্বারে কেউ ফোন করে কেস রেজিস্টার করে, এমনকি কোর্টে গিয়ে দেখবেন উকিল ফ্রি আছে ওর পক্ষে কথা বলার জন্য। এরকম এই ন্যাশনাল হেল্পলাইনকে ইমিডিয়েটলি ইউজ করা যায়, অনলাইন অ্যাপ্লাইও করা যায়। NLSA ওয়েবসাইটে, LSMS, NLSA, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি বা ফ্রি লিগ্যাল এইড দিলে অপশন আসবে। আর 15100 এটাতে কল করলেও হবে। এই সুবিধা হলো রাইট টু ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য। আমি যদি অপরাধও করি, তাহলে এটা পুলিশের দায়িত্ব আমাকে অপরাধ প্রমাণ করা, পুলিশ এবং যারা কমপ্লেইন করেছে সাক্ষী তাদের। এটা আমার দায়িত্ব আমি কিভাবে নির্দোষ প্রমাণ হতে পারি দেখানো। কারণ জাজ বা ম্যাজিস্ট্রেট ওনারা তো ঘটনা দেখেননি, ওদের কাছে পুলিশ ফেল হয়ে যদি আমি অপরাধ করেও বেঁচে যেতে পারি। এক্ষেত্রে কথা হলো 10 জন অপরাধী যদি মুক্তি পেয়ে যায় কোনো আপত্তি নেই, কিন্তু একজন নির্দোষ যাতে জেল না কাটে, এটা হলো নিশ্চিত করা। এমনও হতে পারে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, অনেক সময় মা বাবারা বাচ্চাদেরকে দিয়েও কিন্তু মিথ্যা অভিযোগ দেওয়ায়, সেটাও সতর্ক থাকতে হবে। সম্পত্তির দরবার, সীমার দরবার, অন্যান্য ঝগড়া, তো কোনো সুযোগ পাচ্ছে না, বাচ্চাদেরকে দিয়ে একটা কেস করিয়ে দিল, এরকমও হতে পারে। তাই সবচেয়ে সব একদিক দেখতে